প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। নিশ্চয়ই যারা সারাদিন ধরে আমাদের খবরাখবরগুলো দেখেছেন, মাঝে এই খবরটিও দেখেছেন যে আজকে নিউজ আওয়ার এক্সট্রায় কথা বলবো সালমান অ্যান্ড সালমান এই শিরোনামে। সালমান অ্যান্ড সালমান যখন বলবো তখন দেশ বিদেশের সকল বিখ্যাত কুখ্যাত সব সালমানরা বোধহয় নড়ে চড়ে বসবেন। আসলে দেশেই বলি, পাশের দেশেই বলি, অথবা একটু দূরের সৌদি আরবেই বলি, সালমানরাই এখন নানান রকমের নানান কিছুতেই নায়ক এবং রাজত্ব চালিয়ে যাচ্ছে। সব সালমান নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো না। আপাতত বলিউডের তারকা সালমান খান এবং সৌদি ক্রাউন প্রিন্স সালমানকে নিয়ে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। কেন দুজনকে একসাথে একই আলোচনায়, তা নিয়ে একটা যৌক্তিক ব্যাখ্যা দরকার আছে। সেই ব্যাখ্যাটি শুনি সহকর্মী কাজী তাপসের কাছে, কিন্তু তার আগে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যাদের কাছে আজকে পূর্ণাঙ্গ আলোচনাটি শুনবো, রাজনীতি এবং তার আশপাশের অন্যান্য ঘটনা সহ। আমাদের সঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব এনাম খান আছেন। তিনি সম্প্রতি রিয়াদ থেকে এসেছেন এবং সৌদি প্রিন্সের নানান যে সংস্কার কর্মসূচি সেগুলো সচক্ষে দেখেছেন, আর বিশ্লেষক হিসেবে তো এগুলোর খোঁজখবর রাখেনি। সাংবাদিক লেখক মাসুদা ভাট্টি, তিনি সালমান সৌদি যিনি ক্রাউন প্রিন্স, তার নানান কর্মকাণ্ডে তিনি অভিভূত। তার এই অনুভূতিটা আমরা জানবো। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন 32 বছর বয়সী এরকম সংস্কারবাদী এই রাজনীতিবিদ সম্পর্কে তিনি একেবারে ক্র্যাশ খাওয়া বলে সেটার কারণটা নিয়েও আমি কথা শুনবো মাসুদা ভাট্টির কাছে। আর সহকর্মী নিশীথ সূর্য আছেন আমাদের কানেক্ট আরেকটি স্টুডিওতে, এটি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর। আমরা কিছুক্ষণের মধ্যে তানজিবুল আলমকে পাচ্ছি, ব্যারিস্টার। আমরা জানি যে সালমান খান তিনি আজকে বেল পেয়েছেন, জামিন পেয়েছেন এবং 2 দিন তার আসলে কারাবাস করতে হয়েছে। তিনি আজকে হঠাৎ করে ঘাবড়ে গিয়েছিলেন যে বিচারকদের একটা ট্রান্সফারের ঘটনা ঘটেছিল, সেটা যদি কার্যকর করতে হতো এবং সেই পর্যন্ত যদি অপেক্ষা করতে হতো, তাহলে আসলে আরও 7-8 দিন এই সালমান খানকে আসলে ওই যোধপুর জেলেই থাকতে হতো। সেটার জন্য তিনি একটু অসুস্থ হয়ে বোধ করছিলেন। যাই হোক, শেষতক তাকে আসলে আজকে জামিনে মুক্ত করা গেছে। সেই সব বিষয় নিয়ে টুকটাক নানান রকমের সাইড স্টোরি, সেগুলো জানাবেন নিশীথ সূর্য। তার আগে কাজী তাপসের রিপোর্টটি দেখে আসি। সাম্প্রতিক সময়ে বিশ্বে বেশ আলোচিত নাম হয়ে উঠেছে সালমান। প্রথমেই আসি এমবিএস এর কথায়। এমবিএস মানে মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতিমধ্যেই এমবিএস নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠেছেন, যিনি ঘোষণা করেছেন একমাত্র মৃত্যুই তাকে সৌদি আরব শাসন থেকে দূরে রাখতে পারে। আসলে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ক্ষমতা গ্রহণের পরই আরব সহ গোটা বিশ্বই যেন দেখতে পায় তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ সুলতান সুলেমানের সৌদি ভার্সন। বাদশাহ সালমান তার তৃতীয় পক্ষের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার মাধ্যমে বন্ধ করে দেন তার অন্য ভাইদের ক্ষমতায় যাওয়ার পথ। আর এমবিএস তার ধনাঢ্য প্রায় সব ভাইকে বন্দী করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার প্রভাব বোঝাতে এই একটা গ্রুপ ছবি যথেষ্ট, যাতে দেখা যাচ্ছে ছবির ছোট প্রিন্সটি বন্দী করেছেন প্রায় অন্য সব প্রিন্সদের। তার বন্দী ভাইদের মধ্যে ছিলেন বিশ্বের অন্যতম ধনী প্রিন্স তালাল। শুধুমাত্র রাজ পরিবারের আত্মীয়দের বশীভূত করেই বসে থাকেননি এমবিএস। 2030 সালকে লক্ষ্য করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপক পদক্ষেপ ঘোষণা করেছেন তিনি। সৌদি নারীদের গাড়ি চালাতে দেওয়া এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করার মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। মোহাম্মদ বিন সালমান মনে করেন ফিলিস্তিন ও ইসরায়েলি দুপক্ষেরই নিজেদের শান্তিপূর্ণ রাষ্ট্রে বসবাসের অধিকার রয়েছে। নতুন ক্রাউন প্রিন্স আসার পর সৌদি আরবের নারীরা পুরুষদের অনুমতি ছাড়াই ব্যবসা করার অনুমতি পেয়েছেন। সৌদি আরবের সামরিক বাহিনী ও প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে তার সময়ে। এর আওতায় এবার এক নারীকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর 2টি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে 5 বছরের সাজা হলো সালমান খানের। রাজস্থানে
হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে পরপর 2 দিন আলাদা আলাদা স্থানে ওই দুইটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী শিকার করেছিলেন সালমান। 1999 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা হয়েছিল এই মামলা। যাই হোক, 2 দিন জেল খাটার পর আজ জামিন পেলেন বলিউডের এই সুপারস্টার। কাজী তাপস, এটিএন নিউজ। বলিউডের সুপারস্টারের নানা রকমের বশীকরণের গল্প আছে। তার আগে এমবিএস এর বশীকরণে অনেকেই ঘায়েল। মাসুদা ভাটি থেকে শুরু করতে চাই। নানা রকমের সংস্কার করেছেন, এটাই কি একটা কারণ নাকি আর অন্য কিছু আছে? অন্য কিছু আসলে নেই, কারণ ব্যক্তি হিসাবে তাকে যে খুব পছন্দ করার কারণ আছে তা নয়, কারণ তিনিও তো আসলে স্বৈরাচারী এবং তিনি তো আসলে একটি রাজতন্ত্রেরই উত্তরাধিকার। এটি নিয়ে আসলে তাকে পছন্দ করার কিছু নেই। তাকে পছন্দ করছি তাও সত্য নয়, তাকে ভাবছি পছন্দ করা যায়। এই কারণে যায় যে ধরুন এ যাবৎকালে আমরা কি শুনে আসছি, সৌদি আরবের নারীরা শুধু নয়, আমি নারী পুরুষের অধিকারের কথা বলছি না বা নারী পুরুষ আলাদা করছি না, কোনো অধিকারই মানুষের ছিল না। এই যে অধিকার না থাকাটা এক ধরনের মানে সৌদি আরবকে একটা অন্ধকারের দেশ হিসেবে আমরা জানতাম। যদিও আমরা জানি যে এখানে একজন মহান পথ প্রদর্শক এসছেন, আরও নবীরা এসছেন, সুতরাং তারপরেও সৌদি আরব এমন একটি জায়গা ছিল যে নামটি শুনলে মনে হতো কি যে যেখানে গণতন্ত্র নেই, যেখানে শাসন ব্যবস্থা এত ভয়াবহ যে মানুষের শিরোচ্ছেদ হয়, নানা রকম নেতিবাচক মানে শব্দবন্ধ বা খবর আমরা দেখে এসেছি। কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে উনি খানিকটা চেষ্টা করছেন, তাকেও নানা রকম যুদ্ধের সম্মুখীন হচ্ছে, নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। তারপরে উনি চেষ্টা করে যাচ্ছেন যে নারীদের কিছু অধিকার দিতে। 30 বছর উনি বলছেন যে সৌদি আরবের জনসংখ্যার এখন সবচেয়ে বড় অংশটি 30 বছরের নিচে। এই 30 বছরের নিচের যে জনসংখ্যা, তাদেরকে উনি টার্গেট করে সামনের দিকে একটি মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এটি একটি ইতিবাচক দিক এ কারণে যে আমরা এও জানি যে সৌদি আরবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বা মুসলিম বিশ্বে যে ধরনের হানাহানি, যে ধরনের সংঘাত, তা আসলে অন্য রাষ্ট্রগুলো যারা যুদ্ধংদেহী অস্ত্র বিক্রি করে করে জীবিকা নির্বাহ করে বা জীবন ধারণ করে, তাদেরকে সুযোগ করে দেয় হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ রকমের যুদ্ধ পরিস্থিতির। আপনি শুধু চিন্তা করে দেখেন, আপনি বড় হয়েছেন, আমি বড় হয়েছি কি দেখে বড় হয়েছে যে মধ্যপ্রাচ্যে মানুষ মারা যাচ্ছে এবং প্রতি শুক্রবার সেখানে লাশ নিয়ে মিছিল হচ্ছে। আমরা সেটা দেখে বড় হয়েছি। আমরা 90-এর দশকে দেখেছি, সাংবাদিকতা যখন প্রবেশ করেছি, আমরা একই সময়ে প্রবেশ করেছি প্রায়, দেখেছি আমরা যে প্রতিদিন ওখানে মানুষ মারার খবর আসছে, মিসাইল ছোড়া হচ্ছে এবং একের পর এক রাষ্ট্রপ্রধানকে সরে যেতে হচ্ছে। সৌদি আরবে যদি খানিকটা রিফর্ম শুরু হয় বা সংস্কার শুরু হয়, আশা করা যেতে পারে, আমরা আশা করতে পারি হয়তো আমাদের জীবদ্দশায় নয়, আমাদের পরবর্তীতে হতে পারে যে একটি আধুনিকতার দরজা খুলে যেতে পারে। হ্যাঁ, এই যে দরজা খুলে যাওয়াটাকে আমার মনে হচ্ছে যে আমাকে খানিকটা আশাবাদী করে তুলছে। মানে আধুনিকতার দরজা খুলে যেতে পারে, কিন্তু মানে আসলে আমি কোনো কিছুকে অনাধুনিক বলছি না। আমি বলতে চাইছি যে আমরা এই মুহূর্তে সভ্যতা বলতে যেসব ক্রাইটেরিয়া বুঝি, যেসব নীতিতে সভ্যতাকে মাপা হচ্ছে, খানিকটা যদি সেখানে আলো বাতাস প্রবেশ করে, সৌদি আরবের লোকেদেরকে লন্ডনে দেখলে একরকম, সৌদি আরবে দেখলে আরেক রকম। লন্ডনের রাস্তায় সৌদি আরবে যারা মানে এসে হাঁটাচলা করেন, তাদেরকে দেখে আমাদের যে অনুভূতি হয়, সেই অনুভূতি খারাপ, সেই অনুভূতি নয়, সেই পশ্চিমা অনুভূতি নয়। কিন্তু সৌদি আরবের ভেতরেই যদি ক্যাপাসিটি বিল্ডিং হয়, ডেমোক্রেসি নয় না হোক বা খানিকটা উদারতার, সেটিও খুব আমি ইতিবাচকভাবে দেখতে চাই। আমি একটু এই জায়গা থেকে শাহাব এনাম খান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। মাসুদা ভাটি যেখানে বললেন যে সংস্কারের মাধ্যমে যদি একটা পজিটিভ পরিবর্তন হয় তাহলে কেন নয়, কিন্তু পশ্চিমা আবার অন্যভাবে দেখছে। অনেকেই এই সংস্কারটাকে দেখছে ঝুঁকিপূর্ণ বাক্যে। আমরা নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে তাদের কমেন্ট্রিগুলো দেখছি, বিশ্লেষণগুলো দেখছি, খুব ভালো চোখে দেখছে না। এটার মধ্যে রাজনীতিটা একটু শুনতে চাই। ধন্যবাদ মুনিয়াপা। ইটস ভেরি ইন্টারেস্টিং টাইম সৌদি আরবে। সৌদি আরবে 3টা ফান্ডামেন্টাল চেঞ্জ আসছে। একটা বড় চেঞ্জ আসছে যে তাদের যে অয়েল ইকোনমি, অর্থাৎ পেট্রো ডলার যে ইকোনমিটা, ওইটা এখন একটা ঝুঁকির মধ্যে আছে। এটার 2টা ডিমেনশন আছে পলিটিক্যাল ইকোনমি হিসেবে। একটা হলো যে আপনার রাশিয়ার উত্থান, অর্থাৎ যে শিফট অফ রাশিয়ান অয়েল, এখন এইটার বিক্রির একটা ব্যবস্থা চলে আসছে যে চায়না ইজ নাও দি লার্জেস্ট ইম্পোর্টার অফ রাশিয়াস
ইয়ে অয়েল, ফলে আপনার হি ইজ নো লঙ্গার ডিপেন্ডেন্ট অন মিডল ইস্ট। অন্যদিকে আরেকটা দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই মুহূর্তে তেলের যে চাহিদা, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এখন তেল রপ্তানি করা শুরু করেছে, সেটা হলো সেইল অয়েল, যেটা তার 6%-এর 3% তারা রপ্তানি করছে এখন। ফলে আপনার এখানে একটা বড় চেঞ্জ আসছে। দ্বিতীয় চেঞ্জ যেটা আসছে, যেটা সালমান আই থিঙ্ক খুব ক্যাটাগরিক্যালি বুঝতে পেরেছে, যে এই যে অর্থনীতিতে যে ডেফিসিটটা তৈরি হয়েছে, এই ডেফিসিটটা তার মনার্কিকে ধরে রাখবে না। এই কারণে রাখবে না যে আপনি দেখেন এই যে ইকোনমিক প্রেশারটা তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার তেলের যে টাকাটা চলে যাচ্ছে, আপনি এক ম্যানুফ্যাকচারিং তৈরি করেননি, দুই আপনি হিউম্যান রিসোর্সেস স্কিলস তৈরি করেননি, ফলে আপনার যে 70%-এর উপরে 30-এর নিচে যে পপুলেশনটা আছে, এদের কোনো স্কিলস নাই। ফলে এই পুরো যে গ্রুপটা আছে, যেটা মাসুদা ভাট্টি বললেন, এই পুরো গ্রুপটাই আসলে খুব ভালনারেবল সিচুয়েশনে আছে, যেটা 32 বছর বয়স্ক এই সালমান বুঝতে পেরেছে। ফলে তার ইকোনমিতে বা তার পলিটিক্যাল ইকোনমিতে এটা হলো সেকেন্ড ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টরটা হলো যে উত্থান, মানে ইরানের উত্থান। এখন ইরান হলো রিজিওনাল সুপার পাওয়ার, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এই কারণে দ্বিমত নাই যে আজকে যে অয়েল টেনশন যেটা চলছে, মানে ইয়ের সাথে, সৌদি আরবিয়ার সাথে, সেটা বেসিকলি উদ্বৃত্ত প্রডিউস করছে ইরান। ইরান যখন 5 লক্ষ ব্যারেল উদ্বৃত্ত তৈরি করে, ফলে আপনার দাম এটা স্বাভাবিকভাবে টেনশনে পড়ে যায়। ফলে আপনি ওপেকের রোল কিন্তু সবচেয়ে বেশি কার্টেল হয়ে গেছে ফর দি ফার্স্ট টাইম, যেখানে সৌদি আরবের চেয়ে মোর সুপ্রিমেসি সুপ্রিম ভূমিকাটা পালন করছে হলো আপনার রাশিয়া এবং ইরান। ফলে আপনার এখানে একটা, আর এই ওভারঅল সিচুয়েশনটা মনার্কিকে আরেকটু ধাক্কার মুখে ফেলে দিয়েছে, বিকজ ট্রাম্পের অ্যাক্সেশন। এখন ট্রাম্পের অ্যাক্সেশনের ফলে কী হলো, যে ট্রাম্পকে $200 বিলিয়ন ট্রেড দেওয়া হলো বটে। এখন এখানে বুঝতে হবে যে এই $200 বিলিয়ন যে ট্রেডটা হলো, যে আর্মস 2 বিলিয়ন প্লাস, দুঃখিত 2 বিলিয়ন প্লাস প্লাস, এটার যে ইয়েটা হলো, আর্মস ডিলটা হলো, এই আর্মস ডিলটা আসলে ইজ নট সাস্টেইনেবল আর্মস ডিল। কারণ একই টাইমে যখন এটা হচ্ছে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বেস কাতারে আছে, টার্কিশ ইনভলভমেন্টটা বেড়ে গেছে, এবং খুব ইন্টারেস্টিংলি যে ইরানের সাথে যে আপনার সিরিয়াকে ঘিরে যে নতুন একটা সিকিউরিটি বলয় তৈরি হয়ে গেছে, সেইখানে প্রথমবারের মতো সৌদি আরব আসলে ক্লিয়ার না যে সে আসলে কোন সাইডে বিলং করে। কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের টালমাটাল সিচুয়েশন, বিকজ ট্রাম্পের উইমজিক্যাল ডিসিশন, যেটার উপরে সালমান কোনোভাবেই ফেইথ রাখতে পারছেন। আপনি যদি তার টাইমসে রিসেন্টলি যে ইন্টারভিউটা আছে, ওইখানে কিন্তু সেই ক্লিয়ারলি সেইড যে এইখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিন্তা করে তার ফরেন পলিসি যদি তৈরি করা হয়, এটা ঠিক হবে না। 2000-এর দিকে, মানে 95-96-এর পরে, যখন ফাহাদ যখন ছিলেন, বাদশাহ ছিলেন, তখন কিন্তু আলটিমেটলি প্রথম ডেমোক্রেটাইজেশন প্রসেসটা শুরু হয়, মানে মিউনিসিপ্যাল ইলেকশন দিয়ে। এখন এই মিউনিসিপ্যাল ইলেকশনের যে ধারাটা, এটা কিন্তু এখনও কন্টিনিউ করছে। এখন মুশকিলটা হলো যে যেহেতু কনস্টিটিউশন ইজ দি হোলি কোরআন, মানে সৌদি আরবের মেইন কনস্টিটিউশনটা ইজ দি হোলি কোরআন। এখন হোলি কোরআনের কে সাপোর্ট করার জন্য যে শরিয়া লটা তৈরি করা হয়েছে, যে কারণে কিন্তু সালমান বারবার বলছে 30 ইয়ার্স অফ প্রিমিটিভ টাইম, মানে 30 বছর যে সৌদি আরবের যে সময় ছিল, এতে তার বক্তব্যে যদি আপনি টাইম বা গার্ডিয়ান পড়েন, সেখানে দুটো জিনিস সে ক্লিয়ারলি বলছে। একটা হলো যে গত 30 বছরে ইরানিয়ান রেভলিউশনকে ঠিকমতো তারা বুঝতে পারেননি, ফলে রিজিড পলিসির কারণে এটা ঠিক হয়নি, এবং যে রিলিজিয়াস পুলিশ আছে, এই রিলিজিয়াস পুলিশ একটা ফিয়ারসাম ফ্যাক্টর। ফলে আপনার ইউথ বলেন বা ইমিডিয়েট 5 জেনারেশন বলেন, তাদের কাছে কিন্তু এই ফ্রিডমের জায়গাগুলি নাই, তার মানে যেটা আসলে মাসুদা ভাট্টি বললেন। সালমান যেটা চেষ্টা করেছেন, আসলে তরুণ মন বুঝতে পেরেছেন। এটা কি আসলে তরুণ বলেই কি তরুণ মন বুঝতে পেরেছেন সেটা, নাকি? না, এটা হলো যে কনজারভেটিভ। কারণ আলটিমেটলি যখন তিনি এই ব্যবসায়ী বা প্রিন্সদেরকে রিচ কার্লটনে নিয়ে রেখে দিলেন, তো সেইখান থেকে যে রিকভারিটা শুরু হয়েছে, এটাতে কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যে সৌদি মনার্কিতে কিন্তু এক ধরনের ডিভিশন তৈরি হয়েছে, এবং এই ডিভিশনটা কিন্তু মানে সালমান বুঝতে পেরেছেন। এটা যতটা না আপনি মনে করছেন যে আমরা মনে করছি যে ইউথ, এর চেয়ে বড় হলো যে রিটেনশন অফ অ্যাবসলিউট মনার্কিক অথরিটারিয়ানিজম। তো সেইটার কারণে, এবং এই রিসেন্ট কাতার হিকাপের পরে আমার মনে হয় যে সালমানের জন্য এটা আরও বেশি এফেক্টিভ হয়ে গেছে। কারণ কাতার হিকাপের পরে যখন কাতারকে বর্ডার বন্ধ করে দিয়ে, মানে যেটা মনে করেছিল যে সৌদি আরব যে 40% যে ল্যান্ড বা আপনার সারফেস ট্রেডের কারণে কাতার টিকে আছে, সেটা থেকে কিন্তু কাতার হ্যাজ রিকাভার্ড,
এবং কাতার হ্যাজ শিফটেড ইটস এয়ার বেস, মানে আপনার যেটা এয়ার বেস বলতে আমি বোঝাচ্ছি যে কাতার এয়ারওয়েজ যেটা হিট করলো সেটাকে কিন্তু এখন তারা রিজিওনাল হাব করে দিয়েছে তেহরানকে। ফলে এখানে আপনি দেখেন যে আলটিমেটলি তেহরান কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ফলে এটা আমার মনে হয় যে যেই প্ল্যানটা তারা করেছিল যে কাতারকে মানে এক্সক্লুশন করে দিয়ে সেই গেম প্ল্যানটা কাজ করেনি। আর আরেকটা জিনিস আপনি দেখবেন যে সাউদি লেড ইন্টারন্যাশনাল কোয়ালিশন যেটা করা হয়েছে মিলিটেন্সির এগেনস্টে, অর্থাৎ এক্সট্রিমিজমের এগেনস্টে, আইসিলের এগেনস্টে, সেখানেও কিন্তু খুব ইউনিক কম্পোজিশন। সেখানে কিন্তু কাতারের ভূমিকাও আছে, সবারই ভূমিকা আছে। ফলে এই জায়গায় সেও একটা কনসলিডেট করার চেষ্টা করছে যে এটার মাধ্যমে যদি রিজিওনাল পাওয়ারে তার অ্যাক্সেসটা থাকে। আনফর্চুনেটলি এটা হওয়ার আগেই আলটিমেটলি আসাদ লেড কোয়ালিশন যেটা আলটিমেটলি হ্যাজ গট দ্য আপার হ্যান্ড। আমি ব্যাপার এখানে মাস্তাবাটি আমি আসবো। আমরা সালমান এন্ড সালমান এই শিরোনামে অনুষ্ঠানটি করছি। আমরা জানি যে বেশ কদিন ধরে মানে 2017-এর পর থেকেই আলোচনায় সালমান, যাকে বলা হচ্ছে প্রিন্স সালমান, এবং এমবিএস, এবং আমাদের সালমান খান যে সকলের হার্টথ্রব, তার আজকে জামিন হয়েছে হাম সব সাথ সাথে। তো আজকে যখন তিনি জামিনে মুক্ত হলেন তখন অনেকগুলো অনলাইন এবং ভারতীয় পত্রিকায় লেখা হচ্ছে যে সালমান জেলে গেছেন কিন্তু সবাই কি একসাথে কিনা, তাকে সবাই অল আউট সমর্থন করে মাঠে নেমে গেছে, সেরকম কিন্তু কিছু দেখা গেল না। খুব আয়েশের সাথে কোনো রকম নির্বিবাদ তিনি দুদিন কাটিয়ে আসলেন জেলের ভেতরেই, কোনো ডেমনস্ট্রেশন নাই। তার সঙ্গে অনেকে অনেক কিছু মেলানোর চেষ্টা করছিলেন, বাংলাদেশের পলিটিক্সের অবস্থা মেলানোর চেষ্টা করেছিলেন। হরিণ মেরে 5 বছরের জেল, মানুষ মেরে কেন আর কারো হচ্ছে না, সেগুলোর সোশ্যাল মিডিয়াতে যেরকম চটকদার আলোচনা, সেগুলোর নিশ্চয়ই আমরা এখানে শুনবো না, কিন্তু তার সঙ্গে যদি কোনোটা যোগসাজশ থাকে হয়তো রেফারেন্স হিসেবে আসবে। আমরা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে কোন ছবি করতে গিয়ে সালমান আসলে হরিণ শিকার করেছিলেন তার একটু অংশখানি দেখে যাই। भंवरे ने मचाया शोर, खिली दिल की कलियां, बदला मौसम बदले नजारे, या बदला है नजर की कलियां। ছোট্ট বিরতি। সালমান অ্যান্ড সালমান আমাদের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম, সঙ্গে আছেন আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব বনাম খান, লেখক সাংবাদিক মাসুদা ভাট্টি এবং সহকর্মী নিশীথ সূর্য আছেন, এটি নিউজের সিনিয়র নিউজ রুম এডিটর। আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম নায়ক সালমানের কথা, এবং যে ছবির শুটিং করতে গিয়ে তিনি এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। কৃষ্ণ হরিণ শিকারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা একটু নিশীথ সূর্য আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনতে চাই। এটা কেন এত বেশি অপরাধের কারণ, মানে কৃষ্ণ হরিণটা কি খুব রেয়ার কিনা, বা আমরা যতটুকু জেনেছি যে ওই এলাকার একটা ছোট্ট গোষ্ঠী আছে যাদের কাছে পূজনীয় এই প্রাণীটি, এবং লম্বা সময় ধরে এই মামলাটা চলছিল, 98 সাল থেকে এই মামলা। সূর্য। ধন্যবাদ দিদি। আসলেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালমান খানের এই রায়টা আমরা বিবেচনা করি যে একটা সামান্য হরিণ মারার দায়ে তাকে এরকম কারাবাস দেওয়া হচ্ছে, কিন্তু মোটা দাগে এটা খুবই আমি মনে করি যে বা যারা বিশ্লেষক বা যারা এগুলো খবর রাখেন তারা সবাই কিন্তু মোটামুটি খুশি যে এরকম একটা রায় হয়েছে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে তার যারা কলিগ সহকর্মী বলিউডের, তারা কিন্তু সবাই মানে মর্মাহত হয়েছেন, কিন্তু তারা তাদের মানে টুইট বার্তায় জানিয়েছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যে প্রসঙ্গে আপনি বলেছেন যে এই কৃষ্ণসার বা চিঙ্কার যে হরিণের কথা, এই হরিণ আসলে একটা আপনি জানেন যে 1998 সালের 2 অক্টোবরে এই হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালীন সময়ে একটা পর্যায়ে উনি রাজস্থানের একটা গ্রামে যান, এখানে জঙ্গলে গিয়ে
শিকার করেন এই কৃষ্ণসার হরিণ দুটি। ওই শিকারে ওই গাড়িতে ওনার সঙ্গে ছিলেন ওই সিনেমার কোস্টার সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, টাবু, তারপর ছিলেন আরেকটা নীলম নামে একটা নায়িকা। তো তারা প্রত্যেকেই বেকসুর খালাস পেয়েছেন। ওই ঘটনায় যে সম্প্রদায়টির কারণে দীর্ঘ 20 বছর পরও এই ধরনের রায় হলো, সেই সম্প্রদায়ের নাম আসলে বিষ্ণই সম্প্রদায়। খুবই ক্ষুদ্র একটি সম্প্রদায় রাজস্থানের। এই সম্প্রদায়ের কাছে এই কৃষ্ণসার বা চিঙ্কার যে হরিণ, এই হরিণ খুবই পবিত্র তারা মানেন। এবং আপনি তাদের বিশ্বাস, তারা বিষ্ণু পূজারী, বিষ্ণু দেবতার পূজারী। তারা বিশ্বাস করেন, হিন্দু পুরাণ অনুযায়ী তারা বিশ্বাস করেন যে বিষ্ণু দেবতা আবারও নতুন করে এই চিঙ্কার বা কৃষ্ণসার হরিণ হয়ে জন্মগ্রহণ করেন। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিষ্ণুই যে সম্প্রদায়, তাদের যে মায়েরা আছেন তারা এই ছোট ছোট এই হরিণ শাবককেও দুগ্ধ পান করতে কিন্তু আমরা দেখি। তারা এই বিশ্বাস তাদের কাছে, এবং তারা বলেন যে এটা তাদের হচ্ছে এই যে কৃষ্ণসার হরিণ বাতাস আর হচ্ছে চাঁদের বাহন, যে কিনা ভগবান শ্রীকৃষ্ণের রথ টানতো আর কি। এই ধরনের একটা বিশ্বাস তাদের। ওই বিশ্বাস থেকেই। অনেক ধন্যবাদ। দারুণ দারুণ, খুবই সুন্দর। এবং কেন এত গুরুত্বপূর্ণ অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভেতরটা অনেকেই জানি না। মাসুদা ভাট্টি, আমি বিরতিতে যাবার আগে যে এই কথাটি বলছিলাম যে হাম সব সাথ সাথ থে, মানে চলচ্চিত্র অঙ্গনের সবাই কিন্তু সালমান খানকে ভালোবাসে। বাজরঙ্গি ভাইজান হিসেবে তার খুবই সুনাম, তিনি খুব মানবিক, তার একটি ফাউন্ডেশনও আছে। কিন্তু যখন নাকি জেলে গেলেন তখন আসলে তাদের মানে কমিউনিটি, আমরা যেটা বলি যে অভিনেতা অভিনেত্রী, তার কমিউনিটি লোকজন সকলে মিলে খুব একটা ডেমনস্ট্রেশন করবে এরকম একটা আশা ছিল। কিন্তু দেখা গেল যে সালমান একা একাই তার লড়াইটা করে যাচ্ছেন। তার সঙ্গে কিন্তু দেশের রাজনীতিকেও অনেকে, আমাদের বাংলাদেশের রাজনীতিকেও সোশ্যাল মিডিয়াতে অনেকে মিলাচ্ছেন। মাসুদা ভাট্টি, আপনি মেলাতে চান কি না বিষয়টাকে? না, মেলাতে চাই না, কারণ দেখুন, আইনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আইনকে তার গতিতে, তার নিজস্ব পথে চলতে দিতে চাই। কারণ এটি হচ্ছে সাধারণ মানুষের বা জনগণের শেষ ভরসাস্থল। সব জায়গা যখন ফেল করে, সব জায়গা যখন ব্যর্থ হয়, মানুষকে তার ভরসার জায়গা দিতে মানুষ তখন আইনের আশ্রয় নেয়। এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে ধরুন বলা হয় যে পচা শামুকে পা কাটে। সালমান অনেক কিছু করেছেন তার জীবনে। তিনি যেরকম মানুষের ভালোবাসা পেয়েছেন, মানুষের ঘৃণাও কোড়ানোর অনেক কাজ করেছেন। এক্ষেত্রে বলছি যে ধরুন তিনি গাড়ি তুলে দিয়েছেন ঘুমন্ত মানুষের উপর দিয়ে। হ্যাঁ, এবং সেটাতে আসলে এই যে মানে পর্দার হিউম্যানশিপ বা পর্দার যে অতি মানবীয় মানে মানুষ হিসেবে তিনি আবির্ভূত হন, সেটাকে উনি ওনার বাস্তব জীবনেও প্রয়োগ করার চেষ্টা করেন। এবং প্রয়োগ করতে গিয়ে উনি অন্য মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। যেহেতু আমার মনে হয় যে ধরুন এই কৃষ্ণসার হরিণ, এখানে আমি বলবো যে উনি যদি কালকে ওখানে একটা ভেড়াও মেরে ফেলতেন, তাহলে বোধহয় একই রকম অন্যায় করতেন উনি। শুধুমাত্র মানে সেটা তো অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধার বিষয়টি আসলে এখানে না অনেক সময় বলা হয় যে এখানে পপুলারিটিরও এক ধরনের সব করা হয়, মানে কে জেলে গেলেন, কে কার পেছনে কতখানি ডেমনস্ট্রেশন। এই যে প্রত্যেকে টুইট বার্তায় জানিয়েছেন যে আইন তার নিজস্ব গতিতে চলেছে, আইনের কারণে আইন তাকে শাস্তি দিয়েছে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নাই, তার প্রতি আমার সহমর্মিতা আছে। আমিও এই কথাটাই মনে করি যে তার প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, নায়ক হিসেবে তাকে পছন্দ করতে পারে, কিন্তু তিনি যখন অন্যায় করেন, তার অন্যায়টা অন্যায়, এবং অন্যায়টাকে আমি আইনের দৃষ্টিতে যখন শাস্তি দেওয়া হয়, আদালতের প্রতি আমাদের এই জায়গাটুকু থাকা উচিত। সেটি বাংলাদেশে বলুন, পৃথিবীর যে কোনো জায়গায় বলুন, সরকার বলি আর এই পপুলারিটির কারণ বলি বা অন্য যে কোনো কারণে আইন যদি খানিকটাও হয়, মানে ধরুন বদলায়, সেটা আসলে জনগণের পরাজয় হয়ে দাঁড়ায়। আমি এই জায়গাটাতে আসলে এখানে পপুলারিটি বিচার করার তেমন কিছু না। এটা যদি 20 বছর আগে হতো অথবা কোনো খুব ডাকশিটে, ধরেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনি ফলো করেন, সারাক্ষণই থাকেন আপনি অনলাইনে, নিশ্চয়ই দেখেছেন যে এই ঘটনার সঙ্গে অনেকে মিলিয়েছেন বেগম খালেদা জিয়ার লম্বা সময় ধরে তিনি কারাগারে আছেন এবং আজকে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে এসেছেন। কি হয়েছে, দুর্নীতির মামলায় তাকে আদালতে নেওয়া হয়েছে এবং আদালত তাকে 10 বছর ধরে মামলাটি চলার পরে তাকে শাস্তি দিয়েছে।
সেই শাস্তি আমরা মানতে পারছি না। আমরা আসলে কি হয়েছে দেখেন কতগুলো জায়গায় অবিশ্বাসে দিয়ে তৈরি করেছি। আমি শুধু এই এখনকার কথা বলছি না, এখনকার বিএনপি কথা বলছি না, বা এখনকার আওয়ামী লীগ সরকারের কথা বলছি না। যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও হয়েছে এই ঘটনা। আমরা আদালতকে বিশ্বাস করতে পারছি না, আমরা দুর্নীতি দমন কমিশনকে বিশ্বাস করি না, আমরা নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না, আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি না, আমরা পুলিশকে বিশ্বাস করি না, আমরা কাউকে বিশ্বাস করছি না। শুধুমাত্র আমরা ক্ষমতায় যদি যেতে পারি তাহলে আমরা এদেরকে আমাদের কাছের মানুষ মনে করি। এই জায়গাটি আসলে খুব ভয়াবহ। যে কোনো ধরনের আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা আসলে ধরুন নির্বাচন হলো 2009 সালের নির্বাচনটাকেও বিএনপি বিশ্বাস করেনি এবং তারা বারবার এটা সম্বন্ধে প্রশ্ন করেছে। এর আগে যতবার বিএনপি ক্ষমতায় আসছে ততবার আওয়ামী লীগ বলেছে হয় সূক্ষ্ম কারচুপি হয়েছে, না হলে বলেছে পুকুর চুরি হয়েছে বা মিডিয়া হয়েছে। এই যে ব্যাপারগুলি আপনি কোনো না কোনো বার তো আপনাকে মানতে হবে, কোথাও না কোথাও গিয়ে আপনাকে কাউকে না কাউকে মানতে হবে। সেই জায়গাটি মানছি না। সংসদ আমরা কার্যকর করতে পারছি না। হ্যাঁ দেখুন, মানে হয় কি, সংসদ ধরেন একটি দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে কখন? যখন তারা মেজরিটি নিয়ে, মানে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় গিয়েছে এবং ওই সংসদে বিএনপি ছিল যখন এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়। হ্যাঁ, এবং এটি নিয়ে যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনটি কি ভয়ঙ্কর জায়গার ভেতর দিয়ে আমরা গিয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি করে যদি আমরা সংসদে ক্ষমতা, মানে 2/3 ক্ষমতার বলে কোনো সংবিধান সংশোধন করার পরে আমরা আমাদের মেনে না নিই? যে আমরা আমাদের অসুবিধার করলাম। আমরা একটা গণতান্ত্রিক দেশ এবং খুব বেশি লম্বা গণতন্ত্রের ইতিহাসও আমাদের কিন্তু নেই। আমাদের এই 47 বছরের স্বাধীনতার মাঝখানে অনেক রকমের সরকার এসছে, আইনের শাসন, তারপরে আমরা গণতন্ত্রের সাথে উন্নয়ন ইত্যাদি এগুলো সব আবারও কিছু কিছু কোথাও সংস্কারও যাচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আজকে যে শিরোনাম নিয়ে কথা বলছি, সালমান অ্যান্ড সালমান, এমবিএস এর জন্য কি খুব বেশি চ্যালেঞ্জিং কিনা? আমাদের সঙ্গে তানজিবুল আলম, আমি ছোট্ট একটি কথা বলে নিতে চাই এখানে। ধরুন আজকে যদি এমবিএস বাংলাদেশের হতেন, আমরা বাংলাদেশের অনেক সংস্কার প্রক্রিয়া মানতে পারছি না। আমরা অনেকেই, আমরা ধরেন অনেক বুদ্ধিমান বিদেশি ডিগ্রিপ্রাপ্ত মানুষরাও বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সিস্টেমটাকে যে বাতিল করা হয়েছে, একটা ভয়ঙ্কর সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে বাতিল করা হয়েছে, আমরা মানতে পারছি না। আমার ধারণা কি হয়েছে জানেন? আমার ধারণা ওখানে টোটালিটারিয়ান একটা শাসন ব্যবস্থা আছে বলেই তার অনেক সংস্কার এবং উন্নয়ন কাজ, $500 বিলিয়ন দিয়ে উনি একটি সিটি তৈরি করছেন। যাদের বয়স 30-এর নিচে তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে, তাদের সমস্ত বিশ্ববিদ্যালয় করা থেকে শুরু করে, বিদেশের অনেকগুলো সিলিকন ভ্যালির মতো একটা সিটি তৈরি করছেন নিয়ম নামে। হ্যাঁ, এটি করতে পারতেন না উনি। মাহাথির মোহাম্মদ কি করেছেন? মাহাথির মোহাম্মদ উন্নয়ন তখনই করতে পেরেছেন যখন একক সিদ্ধান্তে মানে কাজ করেছেন। এটি বোধহয় গণতন্ত্রের একটি দুর্বল দিক, যে গণতন্ত্রকে অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়, অনেক সময় সিদ্ধান্ত নেওয়া যায়ও না। ওকে, এটি বোধহয় একটি দুর্বল দিক। কিন্তু এমবিএস এর জন্য খুব একটা চ্যালেঞ্জ নয়, বড় কোনো চ্যালেঞ্জ নয় বলে আপনি মনে করছেন? আমাদের সঙ্গে তানজিবুল আলম যুক্ত হয়েছেন এতক্ষণ। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন সালমান অ্যান্ড সালমান আমাদের আজকের শিরোনাম, এবং আমরা এমবিএস নিয়ে কথা বলছি, তার সঙ্গে সালমান খান নিয়ে কথা বলছি। গণতন্ত্র এবং আইনের শাসন দুটি মিলিয়ে যদি আপনার কিছু যোগ করা থাকে বিরতিতে যাবার আগে, দ্বিতীয় দফা বিরতিতে যাবার আগে। ধন্যবাদ। প্রথম সালমান, যে মানে বলিউডের যে সালমান, একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বিভিন্ন ইন্টারনেটেও বিভিন্ন ট্রল হচ্ছে ইদানিং। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান বিচার ব্যবস্থা কিভাবে চলছে, যে মানুষ মেরে ফেলেছে বেকসুর খালাস, কিন্তু আপনার হরিণ মারার কারণে 5 বছরের জেল হয়েছে। এটা হচ্ছে ওয়ান সাইড অফ আপনার যে মানে ট্রলিং যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে মানে এই ধরনের সিদ্ধান্তে আসলে আপনার কতটুকু জাস্টিস সার্ভ হয় কিংবা আপনার আইনের যে বিধানটা সেটা সমুন্নত থাকে বলা মুশকিল। কারণ আপনার এই ধরনের মামলার মোকাবেলা করতে গিয়ে ডিসপ্যাশনেটলি কিংবা অবজেক্টিভলি একটা সিদ্ধান্তে আসা একজন জাজের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ একদিকে ব্যাপারটা হচ্ছে যে সে এমন এক প্রোফাইলের লোক, যার সাহেব যে সিদ্ধান্তই দিক না কেন তার একটা সমালোচনা হবে কিংবা এটা দুই ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। তো এটাও কিন্তু একটা স্বাভাবিক বিচার প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করতে পারবে বলে অনেকে মনে করেন। আর একটা হচ্ছে যে যদি ওকে এখন খালাস দিত তাহলেও বিপদ হয়ে যেত, যে সে প্রভাবশালী দেখে তাকে খালাস দেওয়া হয়েছে। এখন যে কথাটা বলা হচ্ছে যে সে প্রভাবশালী দেখে তাকে
খালাস যে তো দিলই না, মানে হয়তো আদারওয়াইজ সে খালাস পেয়ে যেত এবং তার শাস্তিটাও অতিমাত্রায় হয়ে গেছে। তো দুদিকে আপনি এই ধরনের সিচুয়েশনে আপনার যে জিনিসটা খুব ট্রায়ালে পড়েছে সেটা হচ্ছে টোটাল বিচার ব্যবস্থায়। কিন্তু আমি যে বিষয়টার নিয়ে সন্তোষ প্রকাশ করব সেটা হচ্ছে যে 10 বছরে হলো এরকম একটা হাই প্রোফাইল লোকের ক্ষেত্রে বিচারটা সম্পন্ন হয়েছে। এখন এটা আপনার আপিলে গেছে, আপিলে হয়তো বিচার হবে, এভিডেন্সিয়াল যে ভ্যালুগুলো আছে সেগুলো কতটুকু গ্রহণযোগ্য ছিল কি ছিল না সেটা একটা বিচার হবে, কিংবা যদি সাক্ষী প্রমাণে সাব্যস্ত হয় যে সে আসলেই এই খুনটা করেছে, মানে আপনার শিকারটা করেছে, তখন প্রশ্নটা আসবে যে যে সাজাটা দেওয়া হয়েছে সেটা অতিরিক্ত হয়ে গেছে কিনা। কারণ এটা সর্বোচ্চ শাস্তি হচ্ছে 6 বছর ইন্ডিয়ান আইন অনুযায়ী, কিন্তু তাকে 5 বছরের শাস্তি দেওয়া হয়েছে। এবং ওই শাস্তি দিতে গিয়ে সেন্টেন্সিংয়ের যে প্রক্রিয়াটা সেখানে অনেক সময় দেখা হয় যে সে হ্যাবিচুয়াল অফেন্ডার কিনা, কিংবা ইতিপূর্বে যেসব ঘটনাগুলো হয়েছে সেখানে তার শাস্তির পরিমাণ কী ছিল। তো এখানে একটা জায়গা আমার কাছে যেটা মনে হচ্ছে আইনজীবী হিসেবে, সেটা হচ্ছে যে জাজ সাহেব আপনার তাকে শাস্তি দিতে গিয়ে যেই কনক্লুশন এসছেন যে সে হ্যাবিচুয়াল অফেন্ডার, ওই জায়গাটাতে মনে হয় ভুল করেছেন। কারণ আগে যে দুটা ক্ষেত্রে সে তো খালাস পেয়েছে, যদি খালাসই পেয়ে থাকে তাহলে তো সে নির্দোষ। তো তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার বলার স্কোপটা এখানে কতটুকু আছে সেখানে একটা সন্দেহ থেকে যায়, এবং এই পয়েন্টে এমন হতে পারে আপিলেট পর্যায়ে গিয়ে তার শাস্তি অনেক কমে যেতে পারে। এখানে আরও একটা বিষয় সবাই বলছে, সেটা হচ্ছে যে আপনি যদি লেটেস্ট ইনফরমেশনটা দেখেন, যেই জাজ তার এই শাস্তিটা দিয়েছিল তার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এবং সবাই বলছে যে আজকে কিন্তু শনিবার, মানে শনিবার ইন্ডিয়াতে কিন্তু আপনার কর্মদিবস না, কিন্তু ওই দিনেও আপনার গতকালকে পর্যন্ত কর্মদিবস ছিল। এখন আপনার আপিলের পর্যায়ে গেলে সাধারণত আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দেখি সেটা হচ্ছে আপনার কর্মদিবসে বেল পিটিশনটা শুনানি হয়। কারণ গত শুক্রবার গতকালকে শুনানি হওয়া উচিত ছিল, সেটা হয় নাই, আজকে শনিবারে হয়েছে। এবং এই বিষয়গুলো নিয়ে সবাই আসলে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। সো এই ধরনের স্পেকুলেশন আপনার হতেই থাকবে। কিন্তু আমার কাছে মানে বলিউডের সালমানের চেয়ে আপনার সৌদি আরবের সালমানকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, এবং এটার একটা ফার রিচিং ইম্প্যাক্ট আছে, রিজিওনাল ইম্প্যাক্ট বলে। আমি একদমই এই ইন্টারেস্টিং সালমানকে নিয়েই আরও একটু লম্বা সময় কথা বলবো আমরা। পলিটিক্স প্লাস অংশে তো অবশ্যই আমরা বলবো। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়। সালমান অ্যান্ড সালমান। সালমান অ্যান্ড সালমান আমাদের আজকের শিরোনাম। সঙ্গে আছেন ব্যারিস্টার তানজিবুল আলম, আছেন আন্তর্জাতিক বিশ্লেষক শাহবানাম খান, লেখক সাংবাদিক মাসুদা ভাট্টি এবং সহকর্মী নিশীথ সূর্য আছেন। আমরা একটু আগেই যে আলোচনাটি চলছিল তাতে তানজিবুল আলম বলছিলেন যে তার চেয়ে বেশি ইন্টারেস্টিং, মানে নায়ক সালমানের চেয়েও এমবিএস অনেক বেশি ইন্টারেস্টিং আলোচনার জন্য তো বটেই। তারপরেও আজকে সালমান অ্যান্ড সালমান যেহেতু শিরোনাম, একটু নায়কের আরেকটু মানবিক জায়গায় ঘুরে আসতে চাই। সহকর্মী নিশীথ সূর্য যদি একটু যোগ করেন খুব ছোট্ট করে। দিদি, সালমান খানের একটা বিখ্যাত ডায়লগ আছে হিন্দিতে, ওটা হিন্দিতে আমার আসে না ওইভাবে। ডায়লগটা এরকম ছিল যে দিল মে আতা হুঁ সমঝ মে নেহি, অর্থাৎ আমি হৃদয়ে আসি কিন্তু আমাকে বোঝাটা খুবই টাফ। আর সালমান খানকে আসলেই বোঝাটা খুবই কঠিন। তার বেপরোয়া জীবনযাপন, তার যে জীবনযাপনের যে স্টাইলটা, এটা খুবই নানা ধরনের বিতর্কের জন্ম উনি বারবার করে জন্ম দিয়েছেন। পাশাপাশি উনি বিং হিউম্যান নামে একটি এনজিও তার আছে, যার মাধ্যমে উনি সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। এছাড়া সালমান খান একটা গুড সোল হিসাবে বলিউড ইন্ডাস্ট্রিতে তার একটা সুনাম, মানে পাশাপাশি যেটা পাশাপাশি সুনামের সঙ্গে তার নানা রকমের বদনামও আছে, এবং রূঢ় আচরণ করেন অনেক বান্ধবী, অনেক প্রেমিকা এবং তাদের সঙ্গে মিসবিহেভ করারও নানান গল্প রটনা, ট্রলিং, সেগুলো আমরা দেখি। এই যেমন দিদি 1998 সালের ঘটনা, এটা 1999 সালেই হচ্ছে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে হাম দিল দে চুকে সানাম,
এই সিনেমা। এবং আমরা জানি ঐশ্বরিয়ার সঙ্গেও মিসবিহেভ করেছেন এবং তাকে মানসিকভাবে খুবই পীড়া দিতেন সালমান খান। আমরা ওই সালমান থেকে এমবিএসে ফিরবো, তার আগে একটুখানি মাঝখানে ঐশ্বরিয়া প্রসঙ্গ যেহেতু এলো, আমরা ওই সালমান এবং ঐশ্বরিয়ার একটা ছোট্ট গানের অংশ দেখে আসি। এমবিএসে ফিরতে চাই, শাহাব আনাম খান। না, এমবিএস ইজ ভেরি ইন্টারেস্টিং, যেটা তানজিম ভাই বললেন, আমি ওনার সাথে একদম একমত। কারণ আমাদের যে ফিউচার ফরেন পলিসি দেখছি বা আমাদের মানে যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলেন, সব কিছুতেই কিন্তু মানে হোয়াট সালমান উইল ডু নেক্সট টাইম উইল হ্যাভ এ প্রোফাউন্ড এফেক্ট অন বাংলাদেশ টু। কারণ এটাতে ডিনাইলের কিছু নাই। যেমন ধরেন একটা বিষয় যেমন এক্সট্রিমিজমের ব্যাপারে, আমরা তো ওয়াহাবিজম বা যেটাকে আমরা বা স্যালাফিস্ট যেটাকে বলি, এবার কিন্তু প্রথমবারের মতো মানে সৌদি লিডার প্রথমবারের মতো বললো যে ওয়াহাবিজম আবার কি, মানে এই ধরনের কোনো কিছুর সাথে আসলে সম্পৃক্ত হওয়া মানে সৌদি। উনি কথাটাই বলেছেন যে ওনারা কোল্ড ওয়ারের যুগে ওনাদেরকে বাধ্য করা হয়েছিল এটাকে প্রমোট করার জন্য। রাইট। সো এখন যে কারণে সে বলছে যে একটা মানে টাইমকে সেটা বলছিল যে উই শুড নট এসকেপ ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ওয়ার মিস্টেকস অ্যান্ড দেন দে ওয়ার কারেক্টেড। বাট আবার দেখা যাচ্ছে যে আপনার 9/11-এর পরে যখন সৌদি আরবের লিঙ্কেজগুলি আসলো, সেগুলিকে নিয়েও কিন্তু এখন যেটা আপনাকে বলা হয় 9/11 রিপোর্টস বা এইগুলিতেও কিন্তু মানে সম্পৃক্ততাগুলি খুব স্পষ্টভাবে চলে আসলো। তারপরে এখন যেহেতু অ্যাটলিস্ট এই কথাটা বলছেন যে ইট ইজ আওয়ার ডিউটি টু ফেস দি এক্সট্রিমিজম, অ্যাটলিস্ট এইখানে একটা ইনিশিয়েটিভের কাজ হচ্ছে। এখন যে জায়গাটায় গিয়ে প্রবলেমটা হচ্ছে, মানে একটা বড় প্রবলেম হবে যে হাউ চায়না উইল ইন্টারপ্রেট ইট। কারণ এটা একটা মেজর কনসার্ন। এটা কেন কনসার্ন? এটাকে কনসার্নও বলতে পারেন, এটাকে ইস্যু বলতে পারেন, এটাকে পজিটিভও বলতে পারেন, এটা নেগেটিভও বলতে পারেন। এটা একটাই কারণ হলো যে আপনি দেখেন তেলের প্রাইসটা কতটুকু থাকবে। 56-এর নিচে গেলেই রাশিয়া এবং সৌদি আরবের জন্য তাদের ট্রেড ডেফিসিট বা বাজেট ডেফিসিট কমানো সম্ভব হবে না। ফলে ইকোনমি উইল টেক আ হিট, যেটার কারণে বাংলাদেশ উইল বি এফেক্টেড। কারণ আপনার লেবার উইল বি অলওয়েজ বি এফেক্টেড, তাই না? সেকেন্ড যেটা হলো যে কাতারের সাথে আবার বারবার কাতারে ফিরে যাচ্ছে, কারণ এটা হলো ফ্ল্যাশ পয়েন্ট হতে যাচ্ছে। এই কারণে ফ্ল্যাশ পয়েন্ট হতে যাচ্ছে যে আলটিমেটলি 2018-এর ভোলাটাইলিটি উইল বি ডিটারমিন বাই কাতার অ্যান্ড সৌদি আরব কতটুকু অ্যালায়েন্স ফর্ম করতে পারে, আদৌ সম্ভব কিনা। কারণ এখানে ইরানকে রেখে সম্ভব না। ফলে আপনার ইরানের যে ম্যানুফ্যাকচারিং বেস থেকে শুরু করে যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ইকোনমিক প্রোগ্রেসটা হয়েছে, তাতে কিন্তু সে এখন সুপার পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ার। এখন রিজিওনাল সুপার পাওয়ারে এখন কাতারের যেটা হচ্ছে যে সৌদি আরবের জিসিসি কান্ট্রিগুলির যে 13টা পয়েন্ট ছিল, যে এই 13টা পয়েন্ট কিন্তু খুব ডিফিকাল্ট পয়েন্ট। একটার মধ্যে ছিল আল জাজিরাকে বন্ধ করে দেওয়া। এখন আল জাজিরাকে বন্ধ করে দেওয়া, এটা আপনি প্রথম কথা যে এটা আসলে মৌলিক কোনো অধিকার অন্যান্য রাষ্ট্র রাখে কিনা যে একটা সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া। সো এখানে আপনি প্রথমেই একটা হিট করছেন। দ্বিতীয় একটা ইস্যু থাকছে, আমি একটু আপনাকে এখানে থামিয়ে দিয়ে একটু যেতে চাই। আমরা পাওয়ার, সুপার পাওয়ার এগুলোর কথা বলছি, নিশ্চিন্তে এগুলো আসলে পলিটিক্যাল ইস্যু এবং পলিটিক্স প্লাসেই আমরা এই বিষয়গুলো আলোচনা করব। নিউজ আওয়ার এক্সট্রা শেষ করতে হচ্ছে, পলিটিক্স প্লাসেও থাকছে সালমান অ্যান্ড সালমান। এবং আমরা জানি যে এই পর্বে আমরা রাজনীতি নিয়েই আলোচনা করব, সৌদি প্রিন্সের রাজনীতি নিয়ে আলোচনাটা মূলত থাকবে। সঙ্গে আছেন মাসুদা ভাট্টি, আছেন তানজিবুল আলম এবং শাহাব আনাম খান, সহকর্মী নিশিত সূর্যও থাকছেন। থাকুন আমাদের সঙ্গে, পলিটিক্স প্লাসে ফিরছি।